যা বলেছ, বাচ্চাদের জন্য জামা প্যান্ট দেবো তাই বা কোথায়? এই তো জোরে এক গাদা ছোট ছোট শার্ট প্যান্ট ওদের স্কুলের রিলিফ বক্সে রেখে এলাম। আর আমার শাড়ি তো পুরনো হতে না হতেই সরস্বতীর মা ছিনের জোকের মতো এসে নিয়ে যায়। গল্প পাঠে আমি শুভ্রা। আয়নার মুখ গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আজ চলে এসেছি। অশোক চিন্তিত মুখে বলল, সবই তো বুঝলাম, কিন্তু একটা কিছু তো করতে হবে। লোকটা বিপদে পড়ে আসছে। শুধু তাই নয়, মনে রেখো ধনরাজ জোজোর প্রাণ বাঁচিয়েছিল। ও কথা বলো না, তার জন্য আমরা বকশিশও দিয়েছি। জোজোর প্রাণের দাম মাত্র 100 টাকা? চুলচেরা হিসেব করলে দেখা যাবে 100-র অনেক বেশি দিয়েছি। বিকালবেলায় তোমার কথায় ভিজিয়ে 1 গন্ডা শাঁখ বেঁচে গেল। তার থেকে ধনরাজ লাভ করেনি? একটা বড় শাঁখে ফু দিল, গম গম আওয়াজ বেরোলো। ব্যাস, ভীমের মহাশঙ্খ বলে তুমি 150 টাকা দিয়ে কিনে নিলে। পুচকে একটা দক্ষিণাবর্ত শাঁখ দেখালো, দাম হাঁকলো 1000। তুমি তাতেই রাজি? তাও আমি ভাগ্যিস দরাদরি করে ওটা 800 নামিয়েছিলাম। রুমা ভারী গলায় বলল, আহা, দক্ষিণাবর্ত শাঁখের ওরকমই দাম। বাজে বকো না তো। আমাদের অফিসের দীপক মৈত্র পুরী থেকে বড় একটা দক্ষিণাবর্ত এনেছে মাত্র 500 টাকায়। বারে, ধনরাজ বলল না, দক্ষিণাবর্ত শঙ্খ যত ছোট হয় তত দাম বেশি। ও গালগপ্প ঝাড়ল, তুমিও ভুলে গেলে? ধনরাজ গুলগাপ্পি মারে? মারতেই পারে। আমরা কি ওর পেছনে গিয়ে গোয়েন্দাগিরি করছি? হয়তো নিজের সম্পর্কে যা বলেছে সবটাই বানানো, বা বলতে পারো ওটাই ওর সেলসম্যানশিপ। গল্প বলে বলে জপাবে, তারপর কুচকুচ গলা কাটবে। কিন্তু লোকটা জোজোর প্রাণ বাঁচিয়েছিল, এটা তো সত্যি। আমি কি বলছি মিথ্যে? নাকি আমি ওকে সাহায্য করব না বলছি? আমাদের সকলেরই এখন ওড়িশার ভিকটিমদের পাশে দাঁড়ানো উচিত। কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই আবার টিভিতে চোখ রেখেছে অশোক। স্টার নিউজে এখন ওড়িশা। হেলিকপ্টারে চেপে দুর্গত এলাকা পরিদর্শন করছে মন্ত্রীরা। নিচে ধুধু জল। কত গ্রাম যে এখনো ডুবে আছে। নৌকা বইছে অসহায় মানুষেরা, চোখ তাদের আকাশ পানে। রুমা থমথমে গলায় বলল, মন্ত্রীদের আক্কেলটা দেখেছো? আকাশ থেকে চোখ বুলিয়েই খালাস। অশোক গম গম করে হাসল। তুমি কি ভেবেছো মন্ত্রীরা নৌকো নিয়ে বেরোবে? আমরা কমন মানুষেরা কমন মানুষের জন্য ফিল করি, ওদের থোড়াই কিছু এসে যায়। কেন যে লোকে এখনো এদের ভোট দেয়? রুমা একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমোট টিপে চ্যানেল বদলে দিল অশোক। থাক, তোমার এখন ওড়িশা না দেখাই ভালো। ডিসকভারি চ্যানেলে গিরগিটি দেখাচ্ছে এখন। গাছে একরকম, পাতায় একরকম, মাটিতে আর একরকম। ঘন ঘন রং বদলাচ্ছে প্রাণীটা, পিছলে পিছলে যাচ্ছে। সরীসৃপ দেখলে রুমার গা ঘিনঘিন করে। অশোকের হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে চ্যানেল আবার বদলালো রুমা। পর্দায় এখন নরম মিষ্টি রঙিন হিন্দি সিরিয়াল। রুমার চোখ গেঁথে গেল হাসি কান্নার নাটকে। অশোক উঠে রান্নাঘরের সিঙ্কে কাপ ডিশ রেখে গেল। ছোট ঘরের দরজায় দাঁড়িয়ে ক্ষণিক নিরীক্ষণ করলো জোজোর পড়াশোনা। মন দিয়ে হোম টাস্ক করছে ছেলেটা। বাবার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে একটু হাসল, এক টুকরো স্বর্গীয় হাসি। হঠাৎই অশোকের বুক ঢিপ ঢিপ। প্রায় 7 মাস পর ভয়ঙ্কর দৃশ্যটা আবার চোখের সামনে দুলে উঠেছে। কালো বিন্দু হয়ে এসেছে জোজো, ডুবছে ভাসছে ডুবছে। সত্যি তো, ধনরাজ সেদিন জলে না ঝাঁপালে কোথায় থাকতো এই ছেলে?
তাছাড়া মুখে যতই বলুক, ধনরাজকে তো তখন ভালো লেগেছিল অশোকের। লোকটাকে এই মুহূর্তে ঠক প্রবঞ্চক ভাবা বোধ হয় অমানবিক কাজই হয়ে যাচ্ছে। ফিরে এসে রুমার পাশে বসলো অশোক। শোনো, ভাবছি লোকটাকে কিছু টাকাই দিয়ে দিই। রুমা সিরিয়ালে আচ্ছন্ন ছিল, কথাটা প্রায় শুনতেই পাইনি। অন্য মনস্ক চোখে তাকালো। কিছু বলছো? হ্যাঁ বলছি, ভাবছি ধনরাজকে 100-5 টাকা দিয়ে দেব। ও মা, অত কেন? 100-200 দাও, তাহলেই হবে। মাত্র 100-200 কি হবে? ও কি শুধু তোমার ভরসায় কলকাতা এসেছে ভাবছো? আমাদের মতো ওদের অনেক চেনা আছে এখানে, প্রত্যেকের কাছ থেকেই নিশ্চয়ই কিছু না কিছু নেবে। তুমি একা অত দিতে যাবে কেন? তুমিই তো বললে আমরা ওর কাছে ঋণী। বিপদের দিনে মন খুলে 1 পয়সা দিলেও অনেকটা ঋণ শোধ হয়। কথাটা ভারী মনে ধরে গেল অশোকের। বিবেকটাও সাফ হয়ে গেল মুহূর্তে। তার ক্ষমতা অনুযায়ী সে সাহায্য করবে, এতে দোষের কি আছে? তাছাড়া পুরী শহরের অবস্থা অত খারাপ নয়। হয়তো ঘরবাড়ি একটু ড্যামেজ হয়েছে, সেটাকে বাড়িয়ে টাড়িয়ে বলে লোকের করুণা ক্যাশ করতে চাইছে ধনরাজ। তা করুক, তবু ধনরাজের কাছে তো অশোক ছোট হতে পারে না। পরদিন সকালে অবশ্য এলো না ধনরাজ, এলো সন্ধ্যের পর। অশোক তখন বাড়ি ফিরে সবে চায়ে চুমুক দিচ্ছে। ধনরাজকে দেখে অশোক বেশ স্তম্ভিত। কি চেহারা ভেঙে গেছে ধনরাজের! কালো রঙের চকচকে ভাবটা নেই, খসখসে হয়ে গেছে চামড়া, গাল গর্তে ঢুকে গেছে, বেরিয়ে এসেছে কণ্ঠের হাড়। 3 দিনের তুফান যেন 30 বছর বয়স বাড়িয়ে দিয়েছে লোকটার। ধনরাজের মুখের হাসিটা কিন্তু অম্লান। ঝকঝকে দাঁত বার করে বলল, কি যে কটা দিন গেল দাদা, প্রভু জগন্নাথ এবার আমাদের সামাল দিতে পারলেন না। রুমার গলা ভিজে গেল মমতায়। খুব বড় বড় ঢেউ উঠছিল সমুদ্রে, তাই না? বড় ঢেউ কি বলছেন বৌদি, সমুদ্র তো জলের পাহাড় হয়ে গিয়েছিল, খ্যাপা পাহাড়। পাগলের মতো গুঁতো মারছে আমাদের শহরটাকে। জল পাক খেতে খেতে স্তম্ভ হয়ে 50-100 ফুট উঠে যাচ্ছে। তারপর কামানের গোলার মতো গুম গুম শব্দ করে ফাটছে। ঢেউগুলো সব আপনাদের কলকাতার বাড়ির থেকেও উঁচু উঁচু। দেখলে আপনারা কেউ মাথা ঠিক রাখতে পারতেন না। বাড়িঘর তো গেছেই, মাটির ঘর এত জল ঝরে সে কি সইবে? আমরা যে প্রাণে বেঁচেছি সেটাই আশ্চর্য। জোজো ধনরাজের পাশে দাঁড়িয়ে নিষ্পন্দ মুখে কথা শুনছে। ঝপ করে জিজ্ঞেস করল, বাড়ির সবাই এখন ভালো আছে তো ধনরাজ দাদা? ভালো মানে ওই আর কি, টিকে আছে। 3 দিন খাওয়া জোটেনি, তারপর গভর্নমেন্টের চিড়ে এলো। অশোক জিজ্ঞেস করল, তা কলকাতা এসে সুবিধা কিছু হলো? হ্যাঁ, কিছু সুবিধা তো হলো। মামার মেয়েটা আমাদের ওখানে ছিল, তার চিন্তায় মামা মামির পাগল পাড়া অবস্থা। তাকে মামার কাছে পৌঁছে দিয়ে গেলাম। উফ, বুকের একটা বড় ভার নেমে গেল। রুমার যেন ঠিক বিশ্বাস হলো না। বলল, শুধু বোনকেই পৌঁছে দিতে এসেছিলে? আর কি জন্য আসবো? বারে, বললে যে তোমাদের বাড়িঘর সব ভেঙে গেছে। কথাটা শেষ করতে পারল না রুমা। তার আগেই ধনরাজ বলে উঠল, তো কি আছে, আবার গড়ে নেব। স্টুডিওর জন্য ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়েই এখন ঘর তুলব। ক্যামেরাটা কলকাতায় বেচে দিয়ে গেলাম, ওই পয়সায় কাকা জাল বানাবে, নৌকাও মেরামত করতে হবে। ও,
অশোকের মুখ দিয়ে কথা সরছিল না। অস্ফুটে বলে ফেলল, তুমি এখানে সাহায্য চাইতে আসনি? আপনারা আশীর্বাদ করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, সেটাই সাহায্য দাদা। ধনরাজের মুখে হাসিতে ভরে গেল। আপনাকে বলছিলাম না দাদা, আমরা হচ্ছি জাতে ধীবর। ধীবর যখন মাঝ সমুদ্রে নৌকা নিয়ে ভাসে, মৃত্যুর সঙ্গে তার ব্যবধান মাত্র 1 সুতো। কোথাও একটু বেপরোয়া হাওয়া ছুটলেই ধীবর শেষ। তবু এই বিপদ মাথায় নিয়েও ধীবর সমুদ্রে যায় দাদা। বিপদের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে। ঝড় তো কেটেই গেছে, এই বিপদেরও আমরা মোকাবিলা করে নেব। জাতের ব্যবসা করি না দাদা, বংশের রক্ত তো আমাদের গায়ে আছে, তাই না বলুন? রুমা অশোক চোখ চাওয়াচাওয়ি করছিল, কি বলবে ভেবে পাচ্ছিল না। ধনরাজ ফের বলল, হ্যাঁ দাদা, যে জন্য আসা। ঝড়ের মাত্র কয়েক ঘন্টা আগে দাদারা নৌকা নিয়ে ফিরছিল সমুদ্র থেকে। বুঝতেই পারছেন, জোর বেঁচে গেছে। এবারে জল থেকে ভারী সুন্দর একটা শঙ্খ পেয়েছে, বিনায়ক মুখ শঙ্খ। বলতে বলতে পকেট থেকে ছোট্ট একটা বাদামি শাঁখ বার করেছে। দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন। যেদিক থেকে দেখবেন ঠিক যেন গণেশ ঠাকুর। জোজো ভাইকে একটা অদ্ভুত শঙ্খ উপহার দেব ভেবেছিলাম। এই শঙ্খ ঘরে রাখলে আপনাদেরও শুভ হবে বৌদি। ধনরাজ চলে গেছে অনেকক্ষণ। ন যজ্ঞৌ ন তস্থৌ, বসে আছে স্বামী স্ত্রী। কেউ কারোর মুখের দিকে তাকাতে পারছে না। নিজেদের ক্ষুদ্রতা আর দীনতার ভারে পীড়িত হচ্ছে। টেবিলের ওপর আছে শাকটা, একটা মহতী বিদ্রূপের মতো।